টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, সাবেক ডিন অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আরও সংযুক্ত হবেন ভারত প্রেস ক্লাবের সভাপতি, তিনি দিল্লি থেকে সংযুক্ত হবেন, গৌতম লাহিড়ী। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আসি, প্রথমেই স্বাগত জানাচ্ছি দিল্লি প্রেস ক্লাবের সভাপতি শ্রী গৌতম লাহিড়ীকে। তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাকে অভিনন্দন। দর্শক, এ পর্যায়ে আমরা একটু গত ৩রা জুলাই জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের বাজেট সমাপনী অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন তার কিছুটা অংশ দেখে আসি। তথ্য প্রযুক্তির যুগ আজকে পৃথিবী। যখন আমাদের এই অঞ্চলে সাবমেরিন কেবল আসে, বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত, সেই অফার পেয়েছিল। খালেদা জিয়া করতে দেয়নি কেন? সব তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। আজকে আমরা নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, আমরা 4টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। আজকে নেপাল থেকে এখন আমরা জল বিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। এবং 1965 সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ, নৌপথ যোগাযোগ বন্ধ ছিল, আমরা সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি। আসলে যে ভারত রেল নিয়ে যাবে, ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত, অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে। বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। কেন আমরা বিচ্ছিন্ন থাকব? ভারত ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে, ভারত হয়ে, মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে। আপনি একবার চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিকে কত সুবিধা হতো। সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। এই হলো অবস্থা, মানে আমরা একেবারে চারিদিকে বন্ধ হয়ে থাকবো, এটা হলো। আমরা আসার পর খুব চেষ্টা করেছিলাম, কারণ টেকনোলজি বেরিয়ে গেছে, পাহাড় টাহাড় কেটে ভিতর থেকে সব রাস্তা নিয়ে যায়। কিন্তু অনেকবার, আমি প্রথমবার সরকার এসে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম না। যাও, আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব। কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না। জাকির হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি খুব গুছিয়ে কথা বলেন এবং গুছিয়ে লেখেন, এজন্য আপনাকে দিয়েই শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মাত্র 2 মিনিট 40 সেকেন্ডের বক্তৃতার অংশ আমরা শুনলাম। তিনি প্রায় 1 ঘন্টার উপরে তিনি কথা বলেছিলেন। অধ্যাপক জাকির হোসেন। জি, ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এটা অনেকটা দুঃখের কথা, কষ্টের কথা বলেছেন। যদিও
কথাগুলি দুঃখ বা কষ্টের হওয়ার কথা ছিল না। কারণ যে প্রসঙ্গকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো বলতে হয়েছে সেটা হচ্ছে ভারত সফর করে ফিরে আসার পর যে সমস্ত সমঝোতাগুলো স্বাক্ষর হয়েছে সেইটাকে কেন্দ্র করে কিছু গুজব, অপপ্রচার, বিকৃতি, মিথ্যাচার করা হচ্ছে। এটা এইবারই প্রথম নয়, এর আগেও করা হয়েছে মিথ্যাচারের যে রাজনীতি। ধরেন ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, তখন আর বাংলাদেশের নাগরিক তারা থাকবে না, ভারতের কৃতদাস হয়ে যাবে, এরকম নানান রকমের কথাবার্তা সেই সময় বলা হয়েছে। কিন্তু আমি খুবই আশ্চর্যান্বিত হই যে এই সময় এসেও, এতদিন পরে এসেও নানাভাবে তারা কি বলবো যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও এখনো শিক্ষা গ্রহণ করেননি বা সত্যিটা উপলব্ধি করেননি। ধরুন আজকে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে, ধরুন আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন যাবে, এটি কি একমাত্র ভারত এবং বাংলাদেশের মধ্যে কি ট্রেন চলাচল করার মতো চুক্তি হচ্ছে, নাকি বিশ্বের আর কোথাও এরকম ব্যবস্থা আছে? একেবারে সাম্প্রতিক সময় যদি ধরেন তাহলে দেখবেন লাউসের সাথে কুনমিং এর যে ট্রেন যোগাযোগ হয়েছে এটা বেশি দিন আগের কথা নয়। আরো সাম্প্রতিক যদি দেখেন ইরানের সঙ্গে ইরাকের যে ট্রেন যোগাযোগ হয়েছে সেটাও বেশি দিন আগের কথা নয়। কাজেই বুলগেরিয়ার সঙ্গে আপনার টার্কির যোগাযোগ আছে, আপনার চায়নার সঙ্গে নেপালের সমীক্ষা হচ্ছে। কাজেই আর ইউরোপের তো বিভিন্ন দেশের ভিতরে নানান রকমের নেটওয়ার্ক যুক্ত আছে, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে আছে। কাজেই এটাতে একটি ঘটনা নয় যে মাননীয় প্রধানমন্ত্রী সমঝোতা স্বাক্ষর করলেন যে এটার উপর দিয়ে ট্রেন চলে গেলে তোনাদের যে বক্তব্যটা বলতে চান যে সার্বভৌমত্ব বিপন্ন হবে, এই সার্বভৌমত্ব বিপন্নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে গ্যাসের কথাটা বললেন এটা আমি বহু আগে শুনেছি। মেজর এমদাদ তখন মিয়ানমারের সে রাষ্ট্রদূত মানে দূত হিসাবে কাজ করছিল, সেটা অনেক বছর আগের কথা বলছে। তিনি আজকে থেকে 12-13 বছর আগে আমাকে বলছেন যে ওই ঘটনাটা যখন ঘটে যে বাংলাদেশের উপর দিয়ে গ্যাস লাইন নিয়ে যাওয়া হবে, আমরা তখন বারবার নেগোশিয়েট করছিলাম যে অন্তত আমরা এই বার্গেনিংটা করতে পারি 25% গ্যাস আমাদেরকে দিবেন। কিন্তু তখন বারবার একটাই কথা বলা হলো যে না, এতে বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব দুইটাই বিঘ্নিত হবে। যেমনটি সাবমেরিন কেবলের ক্ষেত্রে বলেছেন যে পরবর্তীতে বিনা পয়সায় যেটা পাওয়ার কথা ছিল $750 মিলিয়ন ব্যয় করে যুক্ত হয়েছে। সে অর্থই শুধু খরচ করি নাই, আমরা যদি আরো আগে যুক্ত হইতাম তাহলে আমাদের এই যে সাইবার স্পেসের সঙ্গে বা সাইবার দুনিয়ার সঙ্গে আমাদের পরিচিতি অনেক আগে ঘটতো, তাহলে আমাদের যে অনেক পরে যে আমাদের যাত্রা শুরু হয়েছে সাইবার দুনিয়া সেটা অনেক আগে ঘটতে পারতো। অধ্যাপক জাকির হোসেন, আপনাকে এই জায়গায় একটু থামাচ্ছি, আপনিই বলবেন। গত 1 জুলাই সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যে বক্তব্য দিয়েছিলেন তার কিছুটা অংশ উপস্থাপন করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়। এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। অধ্যাপক জাকির হোসেন, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী
আলী আরাফাত সাহেবের যে বক্তৃতা একেবারে জলবত্তরলং। এবার যদি আপনার আলোচনা আবার শুরু করেন। আমি আমি এই কথাগুলো বলতাম যেহেতু আমি আইনের মানুষ, আমাকে আবার ইন্টারন্যাশনাল লই আমি পড়াই, কাজে সমঝোতা চুক্তি কোনটাকে ট্রিটি বলে, কনভেনশন বলে, আই আন্ডারস্ট্যান্ড। কাজে উনি যে কথাগুলো বলছেন এটা তো সত্য। কারণ আমার ভিন্ন দেশের কোনো কিছু যখন যাবে তখন সেটা আমার আইন প্রযোজ্য হবে। সেটা শুধু ট্রেন নয়, উপর দিয়ে যখন প্লেন যাবে তখন আমার দেশের আইনকে তাকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে। সেটার জন্য সেই জন্য আমাকে তাকে পে করতে হয় সেটার জন্য। ফলে আজকে যে কথাগুলো তারা বলছেন আসলে এখানে কেন এই কথাগুলো বলছেন, এই যে যে একটা কথা যে বলছেন, শুধু কি বাংলাদেশের এই চুক্তিটাই একটা চুক্তি যেটা নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেছেন? এর আগে গোলামী চুক্তি বলেছেন, গঙ্গা চুক্তি নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেছেন, এখন তিস্তা চুক্তি হয় নাই, আলোচনা চলছে। পৃথিবীতে বাংলাদেশ ভারতই একমাত্র রাষ্ট্র নয় যেখানে নদী নিয়ে বিরোধ আছে। অসংখ্য রাষ্ট্রের ভিতরে এটা নিয়ে নদীর বিরোধের কারণে নানা রকমের কমিশন, মেকং রিভার কমিশন থেকে দানিউব কমিশন থেকে অনেক কিছু কমিশন হয়েছে। কিন্তু আমি বলছি যে কিছু সমাধান যেগুলো হয়েছে সেগুলো দিকে বলতে হবে। তো এই যে স্থল সীমানা চুক্তি এত বছর ধরে অমীমাংসিত থাকলো, তারা এটা সমাধান করলো না। স্থল সীমানা চুক্তি থেকে আমরা কি নতজানু হয়েছিলাম, বা আমরা কি সবকিছু বিকিয়ে দিয়েছি, নাকি আমি হিসাব করে দেখছি দেখলাম যেখানে আসছে 10,042 একর জায়গা আমরা অতিরিক্ত পেয়েছি, যেহেতু আমাদের কাছে ছিটমহল গুলো, ভারতীয় ছিটমহলের সংখ্যা পরিমাণ বেশি ছিল। ঠিক একই রকম ভাবে আপনি যদি গঙ্গা চুক্তি যান, হ্যাঁ গঙ্গা চুক্তিতে পানির তো যেহেতু উজানের নানা রকমের সমস্যা আছে, কখনো কম বেশি আছে, কিন্তু পানি তো আমরা পেয়েছি। কিন্তু যখন চুক্তি ছিল না তখন কি অবস্থাটা ছিল? আর ওনারা যেটা বারবার বলতে চান, আমি যদি বিরোধ সৃষ্টি করি, ধরেন ভারতের সঙ্গে বিরোধ সৃষ্টি করলাম, তাহলে কি হবে? আমি লাভবান হব? ভারতের সঙ্গে বৈরিতা করলে আমি লাভবান হব? ওনারা তো করেছেন, উলফাকে এখানে জায়গা দিয়েছেন, এখানে ট্রেনিং হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে অনুপ চেটিয়ার এখানে বসবাস করেছেন, আমি করে, তাহলে সেখানে কি সে ভালো হবে? ভারত শুধুমাত্র আমাদের পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সাথে অনুপ চেটিয়ার বৈঠক করিয়ে দেওয়া হয়েছে ঢাকায়। ঢাকায়। এটা ইতিহাসের পাতায় লেখা আছে। অধ্যাপক জাকির হোসেন, আপনার কাছে ফিরে আসব। আমি একটু দিল্লি থেকে যিনি যুক্ত হয়েছেন গৌতম লাহিড়ী, তার সাথে একটু আলোচনা করতে চাই। আমার মস্তিষ্ক যন্ত্রে ভারতের দিল্লির প্রেস ক্লাবের সভাপতি মানেই গৌতম লাহিড়ী, এটা আমার মস্তিষ্ক যন্ত্রে একেবারে আষ্টে পৃষ্ঠে রয়েছে। গৌতম লাহিড়ী, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের অংশবিশেষ দেখলেন, আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতের বক্তব্যের অংশটুকু শুনলেন, অধ্যাপক জাকির হোসেন ব্যাখ্যা দিচ্ছিলেন। এবার আপনার পালা। ধন্যবাদ সুভাষবাবু। আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি, দিল্লিতে অবস্থিত। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, যে বিষয় নিয়ে এখন বাংলাদেশে প্রভূত আলোচনা চলছে, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। সেখানকার রাজনৈতিক দল কি বলছেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করাটা আমি ভারতীয় নাগরিক হিসেবে সমীচীন না। কিন্তু আমি দেখেছি বাংলাদেশে এই ধরনের অভিযোগ অতীতেও উঠেছিল এবং বাংলাদেশের মানুষ নির্বাচনের সময় তার প্রত্যুত্তর দিয়েছে। ফলে এইটা নিয়ে আমার বাড়তি কথা কিছু, বাংলাদেশের মানুষই শেষ কথা বলবেন। ধরুন 1965 সালের আগে যখন এই ট্রেন চলাচল গুলো ছিল তখন তো পূর্ব পাকিস্তান, তাহলে কি পূর্ব পাকিস্তান ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিল? যখন যারা বলছেন তারা তো ইউরোপের প্রতিটি দেশে ভ্রমণ করেন এবং ইউরোপের একটা দেশ এক একটা দেশের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন, একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। তখন এক দেশের বুক চিরে যখন অন্য প্রান্তে লন্ডন থেকে সোজা প্যারিস যখন ট্রেনে আসেন, কেউ কি তার সার্বভৌমত্ব বিক্রি করে দেন? আমি জানি না, মানে যারা বলছেন তারা হয়তো আমার থেকে বেশি পণ্ডিত, বেশি প্রাজ্ঞ, তারা ভালো বলতে পারবে। ফলে এই দেশ বিক্রি করার অভিযোগটা বরাবরই বাংলাদেশে ওঠে এবং আমার কাছে এটা খুব রীতিমতো খুব মানে হাস্যকর মনে হয় যে যিনি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করালেন তার কন্যা দেশ বিক্রি করবে, এটা যারা স্বপ্নেও কল্পনা করে তাদের সম্পর্কে সত্যি বাংলাদেশের মানুষের ভেবে দেখা উচিত যে এরা আদৌ বাংলাদেশি কিনা। মানে এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব বিস্ময়কর লাগে একজন ভারতীয় হিসেবে। এবং যে যোগাযোগের কথা, সঠিক কথা বলেছেন প্রফেসর জাকির হোসেন। এই ভালো করে আমি আগেও একটা প্রোগ্রামে বলেছিলাম, এটাকে প্রত্যেককে অনুরোধ করব যে সমঝোতা পত্র হোক বা যৌথ দলিলগুলো ভালো করে পড়লে কিন্তু তারা বুঝবেন। ধরুন আমি একটা উদাহরণ দিই, ঝাড়খণ্ডে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র বাংলাদেশেই বিদ্যুৎ। তো সেক্ষেত্রে যে ভারত তাহলে সার্বভৌমত্ব বাংলাদেশের কাছে বিক্রি করে দিয়েছে, এমন তো অভিযোগ কেউ করেননি, ভারতে কেউ করেনি। ভারতের অনেকেই মনে করেন বাংলাদেশের চাহিদা, বাংলাদেশকে ভারতের পাশে রাখাটা জরুরি এবং দরকার, প্রয়োজনীয়।
তাদের প্রতি আস্থা রাখাটা, যে আস্থাটা 71 সাল থেকে তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতা যে ছেদ ঘটেছিল সেটাকে পুনঃস্থাপন করা। ফলে সেই কারণে ধরুন, এটা তো বলতেই পারতো কেউ ভারত থেকে যে ঝাড়খণ্ড থেকে একটা বিদ্যুৎ কেন্দ্র হবে, কেবলমাত্র বাংলাদেশি বিদ্যুৎ যাবে, কি ভারতীয়রা বিদ্যুৎ পাবে না? তো ভারতের তো সার্বভৌমত্ব বিক্রি হয়ে গেল। দ্বিতীয়ত, নেপাল বা ভুটানের সঙ্গে সংযোগ, সেই সংযোগ এগুলির মতো না, ট্রানজিটের অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত থেকে আপনি যদি যৌথ বিবৃতি, এর আগের সফরে যৌথ বিবৃতি পড়ে থাকেন, সেখানে লেখা রয়েছে যে বাংলাদেশ চাইলে নেপাল এবং ভুটানে তাদের পণ্য সরবরাহ করতে পারবে। এমনকি বারবার বলা হচ্ছে যে ভারতের সমুদ্র বন্দরগুলোকে ব্যবহার করুন, তাহলে আপনারা আরো দক্ষিণ পূর্ব এশিয়াতেও রপ্তানি করতে পারবেন। ফলে এই যে বিষয়টাকে, আজকের দিনে বিশ্বে একে অপরকে ছাড়া কেউ এককভাবে বড় হতে পারে। যদি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হয়, ভারতকে যদি বিকশিত ভারত হতে হয়, ফলে পারস্পরিক সহযোগিতাটা হচ্ছে ন্যূনতম শর্ত। একা কেউ কিছু করে দেখাতে পারে না। একা করার চেষ্টা একজনই করেছিলেন, জার্মানির এক বড় নেতা, আপনারা দেখেছেন তার কি হাল হয়েছে। একা কিছু করা যায় না আজকের দুনিয়ায়। বিশ্ব এত সম্পৃক্ত একে অপরের সঙ্গে, কাউকে বাদ দিয়ে, কাউকে আপনি অস্বীকার বা উপেক্ষা করে কিছু করা সম্ভব না। ফলে এই কথাগুলো রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তারা তাদের জনসমর্থন পান না। এটা কিছুদিন ধরে চলবে, যেমন হুমকিও দিয়েছেন যে তারা নাকি ভারত থেকে ট্রেন গেলে, কিন্তু তারা তো আকাশপথে অনেক সময় ভারতে আসার চেষ্টা করে। কিছু কিছু বিএনপি নেতা তো ইলেকশনের আগে চেষ্টা করেছিলেন যোগাযোগ করা ভারতে, সে আকাশপথেই এসেছেন, ট্রেন হলে আরো সুবিধা, সস্তায় আসতে পারতেন। কিন্তু সেইটাই আমার কাছে অদ্ভুত বিষয়, তারা আকাশপথ মেনে নেবেন কিন্তু তারা রেলপথ মানবেন না। এই রেলপথে এমন একটা ঘটনা যে গোটা ট্রেনটা যখন চলে যাবে, পৌঁছবে নর্থ ইস্টে, সেখান থেকে যখন ফিরবে, তাতে বাংলাদেশের কি তাতে কোনো লাভ হবে না? বাংলাদেশ কি কিছুই পাবে না? এই ভাবনাটা কেন ঘটছে আমার কাছে, মানে সত্যি আমি আমার সাধারণ বুদ্ধিতে আমি বলছি, তারা আমার থেকে প্রাজ্ঞ, অনেক বেশি বোঝেন, আমি অতটা কম বুঝি, ফলে আমি অতটা বুঝে উঠতে পারি। তারা যদি বুঝিয়ে বলতেন তাহলে একটু ভালো হতো, আমি কিন্তু আপনার কাছে বুঝিয়ে ফিরে আসবো, আবার ফিরে আসবো। অধ্যাপক দেলোয়ার হোসেন, রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বসে আছেন, সবার কথা শুনছেন। আহ, তার কাছে নিশ্চয়ই আমরা বিস্তারিত আলোচনায় আসব। আমি একটি পত্রিকার শিরোনাম পাঠ করছি, অধ্যাপক দেলোয়ার হোসেন। চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। আবার পড়ছি, চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। ভিতরে লেখা আছে, 8 বছর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের সম্পর্ক চিরাচরিত অর্থনৈতিক সম্পর্ক থেকে কৌশলগত সহযোগিতায় উত্তরণ হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বেইজিং সফরে চীন এ সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের রূপ দিতে চাইছে। বিস্তারিত ব্যাখ্যা আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, নিশ্চয়ই এটি এই আলোচনার সঙ্গে যুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করবেন এবং এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করতে যাচ্ছেন মাননীয় এবং পররাষ্ট্রমন্ত্রী গতকালকেই বলেছেন জি যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করে আসার পর অনেক কথা বলেছেন, এবার চীনে যাচ্ছেন, ফিরে আসার পরে কি বলেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই সেটা অবশ্যই দেখার অপেক্ষায় আমরা থাকবো। কিন্তু আমরা এটা জানি যে এটি চীনে আমাদের প্রধানমন্ত্রী সফর নতুন নয়, উনি আগেও গিয়েছেন এবং আপনি যেটা বললেন যে চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেছে। ফলে গত 15 বছরে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ যেমন ভারতের সঙ্গে যে সম্পর্কটা, সেখানে একটা প্যারাডাইম শিফট হয়েছে। কারণ আমরা যে আলোচনা করছিলাম যে 2008-9 আগে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে একটা অবনতি হয়েছিল সেই তখনকার সরকারের আমলে, এবং এই যে ট্রানজিটের বিষয়গুলো বলা হচ্ছিল, কানেক্টিভিটির কথা বলা হচ্ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে আমরা যে সুযোগগুলো 2001, 2, 3, 4 সালে নিতে পারতাম সেটি নেইনি। না নেওয়ার কারণে কিন্তু অনেক সময় ক্ষেপণ হয়েছে এবং এখন আমাদেরকে সেগুলো করতে হচ্ছে। তো এই একই শক্তি যারা এগুলো তখন নেয়নি ক্ষমতায় থাকার সময়, এখন যখন ক্ষমতার বাইরে তখন আবার এইগুলোর বিরোধিতা করছে। তো এই যে আপনার
এই 15 বছরে আমরা ভারতের সঙ্গে সম্পর্কের জায়গাটাকে যেভাবে আমরা বিস্তৃত করেছি, যেভাবে শক্তিশালী করেছি, এবং একইভাবে আমরা যেটা দেখেছি যে যেহেতু চীন বর্তমান বিশ্বে একটি অন্যতম অর্থনৈতিক শক্তি, এবং চীনের যে অর্থনৈতিক যে যে তাদের যে আম, সামর্থ্য, সেটি আমরা লক্ষ্য করছি যে সারা বিশ্বেই কিন্তু আমরা দেখতে পাই চীনের সঙ্গে এই উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সম্পর্ক শক্তিশালী হয়েছে। এমনকি ভারতের সঙ্গে চীনের যে বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তো বাংলাদেশের সঙ্গে আমরা জানি যে চীনের এই এই অর্থনৈতিক কারণে, বিশেষ করে চীনের বিনিয়োগ বা চীনের অর্থায়নে আমরা এখানে যে মেগা প্রজেক্ট সহ বিভিন্ন অবকাঠামোগত যে প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি, ফলে চীনের সঙ্গে এই সম্পর্কটাকে একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী আরো শক্তিশালী করতে চাচ্ছে। এবং চীন বরাবরই তাদের আগ্রহ আছে, ন্যাচারালি চীন এই এই অঞ্চলে বা সারা বিশ্বে তাদের যে একটা প্রভাব, সেই প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করছে। পাশাপাশি চীনের যে অর্থনৈতিক যে তাদের যে সামর্থ্য, সেটির কারণে তারা বিনিয়োগ এবং তাদের অর্থনৈতিক স্বার্থে তারা আরো ব্যাপকভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এবং তাদের কতগুলো প্রোগ্রামও আছে, আমরা জানি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, তাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আছে। তো এগুলো চীনের নিজস্ব পরিকল্পনা। কিন্তু বাংলাদেশ যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ শুধু চীনের সঙ্গে নয়, জাপানের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, এবং ভারত তো অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং সেই ভারতের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক, সেটিকেও আমরা একই সঙ্গে একটি কমন যে গোল মাননীয় প্রধানমন্ত্রী সেট করেছেন, যেটি এর আগে আমরা বলেছি যে 2021-এর মধ্যে যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন ছিল, এবং বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে, এবং এখন আমাদের সামনে 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ কিংবা উন্নত বাংলাদেশের যে স্বপ্ন, এবং ইতিমধ্যে আমাদের যে জিডিপির যে বিশাল একটা উল্লম্ফন হয়েছে, আমাদের পার ক্যাপিটা যে ইনকাম বেড়েছে, এই যে অর্থনৈতিক অগ্রগতির যে চাকা, সেই চাকাকে সচল রাখতে হলে শুধু একটি দেশ বা দুটো দেশের উপরে নির্ভরশীল থেকে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। তো সেই জায়গাটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে উপলব্ধি করেছেন, এবং সেই অনুযায়ী আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এই ভারসাম্যের জায়গাটা বজায় রেখে আমরা একই সঙ্গে ভারত এবং চীন কিংবা অন্যান্য যে বৃহৎ শক্তিগুলো আছে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি। তাদের সঙ্গে যে বিষয়গুলোতে একটা উইন উইন একটা সিচুয়েশন আছে এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আছে, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর, আমরা এটি কিন্তু মানে আমাদের বাংলাদেশের দিক থেকে অত্যন্ত একটা পরিষ্কার একটা অবস্থান যে আমাদের যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টুয়ার্ডস নান, এই যে পররাষ্ট্রনীতির যে মূল যে সুর, সেটার উপরে সেটাকে ভিত্তি ধরে আমরা কিন্তু চীনের সঙ্গে, আমরা জানি যে ভারতের এক ধরনের প্রতিযোগিতা আছে কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে, তারপরেও কিন্তু সেটি ভারত এবং চীনের একটা দ্বিপাক্ষিক বিষয়। কিন্তু বাংলাদেশ এখানে একটি জায়গা পরিষ্কার করতে পেরেছে ভারত বা চীনের কাছে বা যে কোনো দেশের কাছে, যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেখানে মূলত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শান্তিপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করা যে কোনো দেশের সঙ্গে। তো এই জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু আমরা চীনের সঙ্গে এই গত 1.5 দশকে সম্পর্কের যে উন্নতি হয়েছে, এবং এখন যে কথা আপনি বললেন যে এগুলো আসলে কূটনৈতিক ফ্রেজ, যে নিবিড় অংশীদারিত্ব, আসলে আপনি যদি ব্যাখ্যা করেন দেখা যাবে যে এই অংশীদারিত্বের ভেতরে অনেক অনেক কিছু আছে, যেটা আসলে আমরা বলবো যে চীনের সঙ্গে আমাদের যদি বাণিজ্যিক সম্পর্কের জায়গা দিই, সেখানে আমাদের একটা বিশাল বাণিজ্যিক ঘাটতি আছে, এবং সেখানে আমাদের এক্সপোর্ট আরো অনেক বাড়ানো দরকার। ফলে অংশীদারিত্বের বিষয়টা এটা অনেক দেশের সঙ্গে আমাদের আছে, এবং অন্যান্য দেশগুলো এই অংশীদারিত্বকে অনেক গুরুত্ব দিয়ে প্রকাশ করে। চীন যেহেতু তাদের একটা কূটনৈতিক উদ্দেশ্যের জায়গা থেকে তারা এটাকে আরো বেশি এই বাংলাদেশকে এনগেজ করার জন্য এই ধরনের ডিপ্লোম্যাটিক ন্যারেটিভ তারা ব্যবহার করছে। কিন্তু আমি যেটা মনে করি যে চীনের সঙ্গে আমাদের এই যে অর্থনৈতিক সম্পর্ক কিংবা ওভারঅল যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটি অত্যন্ত শক্তিশালী এবং বন্ধুত্বপূর্ণ, এবং এটাকেই আমরা মানে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এবং সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিষ্কার যে যেমন এখানে বলা হচ্ছে চীনের সফরে কি ধরনের বিষয়গুলো আসতে পারে, যেমন বাংলাদেশের
বেশ কিছু আপনার প্রজেক্ট আছে, যেখানে সেতু নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার পাওয়ার প্ল্যান্ট, এগুলোর অর্থায়নের একটা বিষয় আছে। আবার আমাদের বাজেট বা ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে চীনের সহায়তার একটি বিষয় আছে। এই ফলে জায়গাটায় বলা অধ্যাপক যায়, দেলোয়ার হোসেন আপনাকে একটু থামিয়ে আমি দু জি তিনটি তথ্য উপস্থাপন করছি, এটা পত্রিকার থেকেই তুলছি, জি নিজের কথা নয়। শিরোনাম হয়েছে বৈদেশিক মুদ্রা ইস্যুতে সহায়তা চায় বাংলাদেশ, আলোচনায় আগ্রহী চীন। এটা বলেছে বাংলাদেশে অবস্থিত চীনা রাষ্ট্রদূত। এবং কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তিনি কথা বলেছেন, এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিষয়ে বাংলাদেশের যে প্রস্তাব দিয়েছে তিনি বলছেন এটা আমাদের দুই পক্ষের জন্য নতুন একটি বিষয়, এ ধরনের সহযোগিতা এর আগে কখনো আমরা করিনি, কিন্তু চীন এ বিষয়ে আলোচনা করতে গভীর আগ্রহী। আরেকটি বিষয় দক্ষিণাঞ্চলের উন্নয়ন, সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন। তিস্তা প্রকল্প নিয়ে বিস্তারিত বলেছেন, এবং সেখানে যে কোনো ধরনের প্রকল্পে বাংলাদেশ যা সিদ্ধান্ত নেবে চীন সেটিকে সম্মান করবে। গতকালকেই চীনা রাষ্ট্রদূত এটা ব্যক্ত করেছেন। ভূ রাজনীতির ক্ষেত্রে নিয়ে কথা বলেছেন, যে বলেছেন যে চীনের একটি বৈশ্বিক উদ্যোগ হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এবং ঢাকা এটিতে যুক্ত হলে খুশি হবে বেইজিং। বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবদান আছে জানিয়ে তিনি বলেছেন বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের জন্য বাংলাদেশ কাজ করছে তিনি বলেছেন। ইন্দো প্যাসিফিক নিয়েও তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। আমি আর বেশি বলবো না, আপনি অধ্যাপক দেলোয়ার হোসেন যদি কিছু যুক্ত করেন। আর মুন্সি ফয়েজ বসে আছেন, সব মিলে কথা। ঠিক। আমি 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 শেষ করব। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এইবার যে যে ভারত যে সফর, মানে আমাদের প্রধানমন্ত্রী যে সফরটি হলো, সেটাও কিন্তু খুবই কম্প্রিহেনসিভ একটি মানে বলবো যে মানে এই সফরের অনেকগুলো বিষয় আলোচনায় এসছে, এবং আমরা যে অ্যানাউন্সমেন্ট গুলো দেখেছি এবং যে এমওইউ হয়েছে, এগুলোতে কিন্তু মাল্টি ডাইমেনশনাল ইস্যু আসছে। একইভাবে চীনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চীন চেষ্টা করছে যে অনেক অনেক ধরনের ইস্যুসকে সামনে নিয়ে আসা, এবং যেগুলোর সাথে বাংলাদেশের একটা স্বার্থের সম্পর্ক আছে সেই বিষয়গুলো। তো এগুলো আসলে এই মুহূর্তে আমরা একটা এক্সপেকটেশনের জায়গা থেকে দেখছি, এবং চীনের রাষ্ট্রদূত আমিও লক্ষ্য করেছি আপনি যে কথাগুলো বলেছেন, যে তাদের তাদের দিক থেকে তারা আগে থেকেই এক ধরনের ব্রিফ করছে বিষয়গুলো নিয়ে। কিন্তু যখন আপনার সামিট হবে, সেই সামিটে এই বিষয়গুলো নিশ্চয়ই আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কোন কোন বিষয়ে মতৈক্য হবে এবং শেষ পর্যন্ত সহযোগিতার সুযোগ তৈরি হবে, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের জায়গাটা আরো শক্তিশালী হওয়ার সুযোগ আছে এই সফরের মাধ্যমে। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত মুন্সি ফয়েজের চেয়ে ভালো তো কেউ বলতে পারবে না। এই জন্যই আমি সবার শেষে তাকে রেখেছি, মুন্সি ফয়েজ আহমেদ। বাংলাদেশ চীন সম্পর্ক সবাই খেয়াল করেন, এবং অনেক লোক আছেন যারা আমার চেয়ে হয়তো ভালো বলতে পারবেন। তবুও যেহেতু আমি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলাম, সুতরাং এটা সবসময় আমি খুব গভীর আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করি। তো সেই ইয়েতে, এবং আমি মনে করি যে বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতিতে অনেক গুরুত্বপূর্ণ বন্ধু আছেন, আমাদের অংশীদার আছেন, কিন্তু তিনটে দেশ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। একই কারণে নয়, বিভিন্ন কারণে। সেই তিনটি দেশ হচ্ছে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র। তো ভারত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কারণে? সেটা হচ্ছে আমাদের নিরাপত্তার কারণে। কারণ আমাদের যে অবস্থান, আমাদের ইতিহাস এবং অবস্থান দুটো দিকে যদি তাকাই আমরা, ভৌগোলিক অবস্থান, যে আমরা চতুর্দিকে ভারত বেষ্টিত। আমি চতুর্দিকে বলি এই কারণে যে ভারত, বঙ্গোপসাগরও কিন্তু ভারতের প্রভাবাধীন এলাকা। সুতরাং সেখানে ইচ্ছে করলেই তারা আমাদেরকে নানা রকম কষ্ট দিতে পারে, কিন্তু তারা কষ্ট দেয় না আমাদেরকে। কেন? যে তারা আমাদের বন্ধু, সেই বন্ধুত্বটাকে বজায় রাখতে হবে। আচ্ছা যাক, তো সেই জন্যে আবার আমরা ভারতের পেটের ভেতরে, সেই জন্য ভারতকেও নিশ্চিত করতে হয় যে ওর পেটের মধ্যে যেন কোনো রকমের অস্বস্তি তৈরি না হয়। সুতরাং এই একটা বিশেষ সম্পর্ক, বিশেষ গুরুত্বপূর্ণ। এই সম্পর্কের তুলনা অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের বা ভারতের সম্পর্কের সাথে মেলে না। সুতরাং
এইটা আগে মনে রাখতে হবে। সেই জন্য ওইখানে যদিও ভারত আমাদের শুধুমাত্র নিরাপত্তার কারণে নয়, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই তারা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা হলো সবচেয়ে মূল কারণ যে জন্য ভারত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার যেহেতু ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক, সেই জন্য প্রতিদিন দৈনিকভাবে আমাদেরকে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয় না। আমরা সেখানে মোটামুটি একটা ইসের মধ্যে আছি, যে নিশ্চয়তার মধ্যে আছি যে আমরা ভালো আছি। তো সুতরাং আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, সেটার উপরে গুরুত্ব দিয়ে বেশি জোর দিতে পারছি, বেশি সময় দিতে পারছি সেটাতে। আর সেখানে আমাদের চীনের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন আমাদেরকে আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, সাথে সাথে তারা অন্যতম সবচেয়ে বড় বিনিয়োগকারী বাংলাদেশে, আমাদের আর্থসামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। সেখানে মানে চীন আমাদেরকে যা যা দিতে পারে সেটা খুব চেষ্টা করলেও অন্য কোনো দেশ দিতে পারে না। সেই জন্য আমাদের চীনের সাথে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা, এটা নিয়ে আমরা আগে আলাপ করিনি, তবু আমি মনে করি যে এটা রেলেভেন্ট, সেই জন্য এটা আনছি, যে তারা আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। কিন্তু সেটার চেয়েও বড় কারণ যেই জন্য তারা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ কিন্তু আমরা বলি যে উই পাঞ্চ অ্যাবাভ আওয়ার ওয়েট। আমাদের যে সাইজ, আমাদের যে উন্নয়নের যে অবস্থান, সেই তার তুলনায় আমরা কিন্তু অনেক বেশি সক্রিয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, WTOর কথা বলেন, হিউম্যান রাইটসের কথা বলেন, SDGর কথা বলেন, সবখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসি। সেগুলো সম্ভব হচ্ছে কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ, যাদের সাথে আমাদের এইসব বিষয়ে অনেকাংশেই মতের অমিল আছে, তারপরেও তারা আমাদেরকে বাধা দেয় না, তারা আমাদেরকে সহ্য করে নেয়। তো এইগুলো আমাদের যেহেতু বন্ধুত্ব আছে সবার সাথে, সেই জন্য এইগুলো সম্ভব হচ্ছে। কিন্তু সেই কথাটা বলার পরে আমি বলতে চাই যে এই যে আমাদের যে নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে গত 15 বছর ধরে অনুসরণ করে আমাদেরকে একটা এই সাফল্যের জায়গায় নিয়ে এসেছেন, যে যারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার তাদের সবার সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক চলছে। সৃজনশীল কূটনৈতিক দক্ষতা একদম। তো সেইখানে এখন আমাদের এখানে একটি জিনিস যেটা আমরা এখনো করতে সক্ষম হই নাই, সেটা হচ্ছে যে আমাদের এমন একটি যদি অবস্থান তৈরি করতে পারি যে আমাদের যারা বন্ধু আছে তাদের সবাইকে আমরা বোঝাতে পারি যে ভাই তোমরা নিজেদের মধ্যে আপোষে হানাহানি করো না, তোমরা সবাই মিলেমিশে থাকো, তাহলে তোমাদেরও লাভ আমাদেরও লাভ। এই জিনিসটা আমরা এখন বোঝানোর চেষ্টা করতে পারি আমাদের বন্ধু ভারতকে, আমাদের বন্ধু চীনকে, আমাদের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য দেশকে। তো এখানে এই যে দুটো সফরের কথা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম এবং সেটার একটা দুটোরই তাৎপর্য বিশ্লেষণ করা হচ্ছে। তো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কয়েকদিনের মধ্যেই চীন সফরে যাচ্ছেন এবং সেখানে আপনি যেটা বললেন যে সেখানে তারা নিবিড়তর কৌশলগত অংশীদারিত্বের কথা বলছে। এটা কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, কিছুদিন পিছনের দিকে চলে যাই, একসময় আমাদের এই সম্পর্কটাকে নাম দেওয়া হয়েছিল ঘনিষ্ঠ অংশীদারিত্ব, তারপরে আসলো সর্বব্যাপী মানে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ, তারপরে আসলো ক্লোজার কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ, এখন আসছে কি, এখন আসলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অফ কোঅপারেশন, এখন যেটা চালু আছে। এরপরে আমরা নতুন যেটা করতে চাচ্ছি আপনার কথায়, সেটা হচ্ছে যে ক্লোজার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই যে স্ট্র্যাটেজিক কথাটা এখন আমরা ব্যবহার করছি, এটা নিয়ে অনেকের মনে নানান রকমের কথা আসে। অনেকে বলেন যে স্ট্র্যাটেজিক, ও তার মানে এটা তো সামরিক ব্যাপার, চীনের সাথে বোধহয় খুব বিশাল সামরিক সহযোগিতা হচ্ছে আমাদের। একদম না। এখানে এই কৌশলগত শব্দটা আসলো কেন, এটার মূল ইয়েটা হচ্ছে যে ইয়েটা অনেক বড়, কি বলে যে ক্যানভাসটা সর্বব্যাপী, এমন কোনো বিষয় নেই যে ব্যাপারে আমরা চীনের সাথে অনেক বিস্তৃত, একদম এমন কিছু বিষয় নেই যেটা নিয়ে আমরা চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক নেই। সুতরাং সেই দিক থেকে এটা একটা কৌশলগত বিষয়। আরেকটি কৌশলগত বলার আরেকটি বড় কারণ হচ্ছে এই সম্পর্কগুলো এই অল্প কয়েকদিনের জন্য নয়, এই সম্পর্ক আমরা স্থাপন করেছি, এই সহযোগিতাটা আমরা ধরে নিচ্ছি যেটা বহুদিন ধরে চলবে, সেই জন্য সেটাও কৌশলগত। আর সামরিক ইয়ের কথা বলা হচ্ছে, এটা আমাদের অনেক দেশের সাথেই সামরিক সহযোগিতা আছে। তো চীনের সাথে আমাদের যে সামরিক সহযোগিতা সেটা কোনো রকমের জোটবদ্ধতা নয়, সেটা হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক। অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে আমরা কিছু জিনিস কিনি, তারা আমাদের সহজ শর্তে দেয়, সেই জন্যে। এখন কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের কিন্তু অনেক দিন ধরে চীন আমাদেরকেই মূলত চীন সরবরাহ করেছিল, এখন কিন্তু আমরা এই আমাদের এই যে বিভিন্ন সরঞ্জামাদি কেনাকাটা এগুলো আমরা বিভিন্ন জায়গার থেকে আনছি।
এটা একটা ডাইভার্সিফিকেশন করছি, এটার বহুমুখিতা করছি। আমরা ভারত থেকে আনছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আছি, আমরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আনছি, রাশিয়া থেকে আনছি। তার ফলে আমাদের এই এটা একটা কি বলা যায়, এক ধরনের কুশন তৈরি হচ্ছে আর কি, যেটা আমাদের জন্য আরামদায়ক, স্বস্তিদায়ক। তো সেইগুলো, তো আমরা জাতীয় স্বার্থে জিনিসগুলো করছি। এইটা হলো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, যে আমরা সবার সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা করছি। আমরা বারবার, অনেকেই বলেন ব্যালেন্সের কথা, এই যে ভারসাম্যের কথা, এটা কিন্তু একটা বিশেষ বিন্দু নয়। এই ভারসাম্যটা যে না এখান থেকে এত দূর, এই দেশের থেকে এত দূর, ওই দেশের থেকে এত দূর, সবখানে এই জায়গায় থাকবে, তা কিন্তু নয়। আমরা বিভিন্ন আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রকল্প হিসেবে যখন আমরা পাই সেগুলো আমরা তার কাছে থেকেই করব, যে আমাকে সবচেয়ে ভালো শর্ত দিবে এবং আমার জাতীয় স্বার্থে সবচেয়ে যেটা ভালো হবে। এই জায়গাটা একটা বিষয় আমি যুক্ত করি, যে চীনা রাষ্ট্রদূত তিনি গতকালকেই বলেছেন, এটা পত্রিকা থেকে আমি উৎকলন, আমিও শুনেছি, জি বলেন, তিস্তা প্রকল্পে একসঙ্গে ভারত ও চীনে কাজ করার প্রস্তাব করা হলে বেইজিং এর প্রতিক্রিয়া কি হবে তা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত, বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে কাজ করছেন, কখনো কি এরকম একটা অনন্য সাধারণ অবস্থান হয়েছে? এখানে আমি একটুখানি অ্যাড করি, আপনি যেটা বলছেন তার সাথে যোগ করি। উনি খালি ওইটুকু বলে শেষ করেন, উনি বলেন যে আমরা ভারতের সাথেও কাজ করতে প্রস্তুত, এই কথাটাও বলেছেন উনি। সুতরাং এই যে কথাগুলো বলেছেন, এবং উনি বলেছেন যে বাংলাদেশ যেহেতু তিস্তা বাংলাদেশের ভেতরকার প্রকল্প, এখানে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে কার সাথে যাবে, কাকে দিয়ে করবে, কি করবে। সেখানে বাংলাদেশের যে নির্ণয় সেটাই চূড়ান্ত হবে। সেখানে আমরা কোনো রকমের ইয়ে করব না। বাংলাদেশ আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইলে আমরা নিশ্চয়ই করব, ভারতের সাথে মিলে কাজ করার ব্যাপার হলে আমরা সেটাও করব। তো সেই জন্য কিছুদিন ধরে আমিও কিন্তু এই কথাটি বলে আসছি, জানি না এটা এক ধরনের যে একই কথা অনেকেই ভাবেন, সেটা হচ্ছে যে এই প্রকল্পটা অনেক বড়, এই প্রকল্পটা ইচ্ছে করলে ভারত কিছু করলো, চীন কিছু করলো, অথবা একই জায়গায় দুজনে মিলে করা যায় কিনা, এরকম কিন্তু উদাহরণ একেবারে নাই তা নয়। যেমন আমাদের কি বলে মংলা পোর্ট, মংলা বন্দর, সেখানে প্রথমে ড্রেজিংটা চাইনিজরাই করেছে, পুরো ওই এলাকার যে ড্রেজিং এখনও করছে। কিন্তু এখন তারপরে ঠিক করা হলো যে এখন তো আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, মংলা আরও সচল করার সুযোগ আছে, সেখানে ওখানকার যে বিভিন্ন ইয়ে আছে, সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলোকে উন্নতি করার জন্য, জেটিগুলোর উন্নয়ন, অন্যান্য সুযোগ সুবিধার উন্নয়ন, এগুলো করার জন্য 6টা জেটি আছে। বাংলাদেশ সরকার কি করেছে, 3টে ভাগ করেছে। 2টো জেটি দিয়েছে ভারতকে, ভারতের কন্ট্রাক্টরকে, 2টো জেটি দিয়েছে চীনা কন্ট্রাক্টরকে, 2টো জেটি দিয়েছে আমাদের দেশীয় কন্ট্রাক্টরকে। এই যে এটা চিন্তা করেছে নিশ্চয়ই যে সবাই খুশি থাকুক, এবং এর ফলে আরেকটা জিনিস হবে, একটা প্রতিযোগিতার তৈরি হবে যে কে ভালো করতে পারে, আমার ধারণা। তো সেইটা যাতে এইরকম করার উদাহরণ আছে, ভবিষ্যতেও সরকার ইচ্ছে করলে এটা করতে পারে। এখানে একটি কথা আমি অ্যাড করবো, শুধু যোগ করবো, সেটা হচ্ছে যে চীনা রাষ্ট্রদূত যে কথাগুলো বলেছেন, যে এই ভারত বাংলাদেশের প্রকল্প, বাংলাদেশ যেভাবে বলবে আমরা সেটাতেই রাজি, সেটাই আমরা চিন্তা করব, কনসিডার করব, বিবেচনা করব, এটা এই যে কথাগুলো বলা, এটা আবার অনেক বন্ধু সবসময় সেটা বলে না, অনেক বন্ধু চাপিয়ে দিতে চায়। সেইটা না করে যে এই যে বন্ধু যে আমাদের যে কি বলা যায় সিদ্ধান্তকে মেনে নেওয়ার বা সেটা বিবেচনা করবার যে অঙ্গীকার করলো বা আশ্বাস দিল, সেটাই হচ্ছে সত্যিকারের বন্ধুর মতন কথা একটা। শেষ পর্যন্ত কি হবে সেটা অন্য কথা, কিন্তু তার কথাটা যে সত্যি বন্ধুর মতন কথা, সেটা মানতে আমার কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক দেলোয়ার হোসেন, খুব অল্প সময় পাবো, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, আমি মুন্সি ফয়েজের কাছে যাবার আগে বলেছিলাম যে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে মুন্সি ফয়েজের চেয়ে ভালো কেউ বলতে পারে না। নিশ্চয়ই আমরা হাতে নাতে প্রমাণ পেলাম। আপনি যদি এখানে যুক্ত করেন, ইতিহাস এবং অবস্থান দুটো শব্দ ব্যবহার করেছেন, বাংলাদেশ ভারত, বাংলাদেশ চীন, এসব বিষয় নিয়ে আপনি যদি অল্প কিছু বলেন। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন এই বর্তমান সময়ে কূটনৈতিক সম্পর্ক কিংবা সেই সম্পর্কের ভিত্তি যদি হয় অর্থনৈতিক বা কৌশলগত অথবা সাংস্কৃতিক, যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু এটা একটা খুবই কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এবং আমরা বিশ্বায়নের কথা বলি এবং আমরা জানি যে এক ধরনের আন্তনির্ভরশীলতাও আছে। সেদিক থেকে আসলে মানে আপনি সারফেসে অনেক ধরনের কনফ্লিক্ট আমরা দেখি এবং অনেক ধরনের
বক্তব্য আমরা শুনি, কিন্তু যখন আপনি একেবারে মানে গ্রাউন্ড লেভেলে বিবেচনা করেন তখন কিন্তু প্রত্যেকটা দেশই কম মানে অর্থনৈতিক কারণে তাদের এই এই আত্মনির্ভরশীলতাটাকে তারা ব্যবহার করছে। তো এখন এই চীনের চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এবং জনাব মুন্সিফ ভাই যে কথাগুলো বলেছেন, ডেফিনেটলি এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা নিঃসন্দেহে আমি আমি মনে করি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমাদের ইতিহাস এবং আমাদের ভূ রাজনৈতিক অবস্থান এবং আমাদের সাংস্কৃতিক এবং সভ্যতার যে দীর্ঘ যে যে সম্পর্ক সেটি যেমন কাজ করে, একই সঙ্গে বর্তমান বাস্তবতায় অর্থনৈতিক বিষয়গুলো এবং নিরাপত্তার বিষয়গুলো কাজ করে। আবার চীন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আপনার অর্থনীতি সহ অন্যান্য বিষয়গুলো কাজ করে। তো এই 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 জন্য আমি মনে করি যে এক একটা দেশের সাথে সম্পর্কের ধরন হয়তো কোনো কোনো জায়গায় পার্থক্য আছে, কিন্তু এখনকার বর্তমান বিশ্বে যেহেতু প্রায় সব দেশগুলো সবই আপনার এই অর্থনৈতিক উন্নয়নটাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাচ্ছে, তো সেই দিক থেকে আমি মনে করি যে চীনের সঙ্গে আমাদের সম্পর্কের যে যে ধরনের অ্যাডভান্টেজ দুই দেশের জন্য আছে, ভারতের সঙ্গেও সেই অ্যাডভান্টেজগুলো আছে, কিন্তু সেই ক্ষেত্রে নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রী গৌতম লাহিড়ী, আপনার কথা অনেকক্ষণ শুনতে ইচ্ছে করে, কিন্তু আমার ঘড়ি চোখ রাঙাচ্ছে, আপনি যদি অল্প কিছু যোগ করেন। না, সর্বপ্রথম আমি বলবো যেরকম বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ফলে তাদের কোন দেশের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করবে এটা তাদের একান্তই তাদের নিজস্ব সিদ্ধান্ত। এখানে বাইরে থেকে কেউ কিছু চাপিয়ে দেওয়া পারে না এবং চাপিয়ে দেওয়া উচিত। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে ভারতের সঙ্গে বা শেখ হাসিনা বিশেষ করে এবং বঙ্গবন্ধু পরিবার সম্পর্কটা কূটনীতির ঊর্ধ্বে পারিবারিক সম্পর্ক। এটার অন্য কোনো দেশের সম্পর্কের সঙ্গে তুলনাই করা যায়। কেবলমাত্র সেই মুক্তিযুদ্ধের স্মৃতি নয়, শেখ হাসিনা যখন আশ্রিতা ভারতে, সেই সময়কার বন্ধুদের কথা তুমি কিন্তু মনে রাখবে। দীর্ঘ এবং 6 তিনি বছর যখনই ভারতে আসেন তখন তাদের সঙ্গে একবার দেখা করেন ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, পারিবারিক সম্পর্ক। ফলে এই সম্পর্কের সঙ্গে কারোর সঙ্গে কোনো দাঁড়িপাল্লায় তুলনা করা যাবে না। দ্বিতীয়ত, যেরকম শেখ হাসিনা মনে করেন বঙ্গবন্ধুর অনুসৃত নীতি পররাষ্ট্র নীতি, যে বৈরিতা কারোর সঙ্গে নয়, মিত্রতা সকলের সঙ্গে, একই সঙ্গে তার ঘোষণা যে বাংলাদেশের মাটি তৃতীয় কোনো দেশ বা ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। ফলে এই ঘোষণায় ভারতবাসী হিসেবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে তার প্রতি আস্থা রাখি এবং বিশ্বাস করি যে বাংলাদেশ চিরকালীন একটা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে, যাতে ভারতের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়। তিনি যেখানেই যান না কেন, চীন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কিন্তু কোথাও ভারতের সঙ্গে তার কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কাজ শেখ হাসিনার দ্বারা, বঙ্গবন্ধু কন্যার দ্বারা সম্ভব অসংখ্য এবং ধন্যবাদ। কখনই হবে। অধ্যাপক জাকির হোসেন, আপনাকে দিয়ে শুরু করেছিলাম, কিন্তু শেষের কথাগুলো খুবই কম সময়ের জন্য শুনতে পারবো। একটি পত্রিকার শিরোনাম, প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং 21 থেকে 22 জুলাই স্পেন সফর করবেন মাননীয় প্রধানমন্ত্রী। অনেক বিস্তৃত বিষয়, কিন্তু অত বিস্তৃতভাবে শুনতে পারবো না। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে বিনিয়োগ ব্যবসার সম্পর্কটাকে সম্প্রসারিত করতে চান। স্পেন ইউরোপীয় ইউনিয়নের একটা শক্তিশালী রাষ্ট্র সেখানে, কাজে সেই ক্ষেত্রে স্পেনের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত সুযোগ সুবিধাগুলোর আছে সেটা স্পেনের মাধ্যমে, আমি বেলজিয়ামে পড়াশোনা করেছি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেখানে বেলজিয়ামে পড়াশোনা করেছেন, কাজেই সেই সূত্র ধরে তিনি অগ্রসর হতে চাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আরো সম্পর্কটা শক্তিশালী হোক। এবং আমার শেষ কথা হচ্ছে, যে যাই বলুক না কেন, ভারতের বাংলাদেশকে দরকার, বাংলাদেশের ভারতকে দরকার, একই গ্রন্থিতে আবদ্ধ, এবং বাংলাদেশ যেখানে অবস্থান করছে সেই অবস্থানগত কারণে চায়নার অবশ্যই বাংলাদেশকে দরকার। কাজেই এই সেঞ্চুরিকে বলা হয় এশিয়ান সেঞ্চুরি। সেই এশিয়ান সেঞ্চুরিতে এসে এই যে তিনটি রাষ্ট্র, আমি মনে করি যে চায়না একদিকে বৃহত্তম অর্থনীতি হয়ে যাচ্ছে, পুরা দক্ষিণ এশিয়াকে একত্রিত করলে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এই এশিয়া হবে এক সময় ইউরোপ আমেরিকা যেরকম সভ্যতার কথা লিখেছে, এশিয়া সভ্যতার কথা লিখবে, সেখানে বাংলাদেশ, ভারত এবং চায়না বড় ভূমিকা পালন করবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। মুন্সি ফায়েজ আহমেদ, গৌতম লাহিড়ী এবং ডক্টর দেলোয়ার হোসেন,
আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল একই সময়ে খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের মঙ্গল কামনা